হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ক্র্যাক মেডি ইউনি এইচএসসি এই পর্বের এই সিরিজের ক্লাসের আমরা একটা অন্যতম বিষয় নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রতি বছরে এইচএসসি মেডিকেল কিংবা ভার্সিটিতে প্রচুর প্রশ্ন আসে এবং টপিকটির নাম হচ্ছে যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা। তো এই টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং মেডিকেল, ডেন্টাল প্লাস হচ্ছে ইউনিভার্সিটি এবং এইচএসসি প্রশ্নগুলো কেমন ধরনের এখান থেকে আসে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা তোমাদেরকে একটু বেসিক ক্লাসের বেসিক আয়োজনটা দেখিয়ে নিই যে আমরা এখান থেকে কোন কোন জিনিসগুলো কিভাবে পড়বো বা সেই টপিকগুলো কেমন হয়ে থাকে। তো প্রথমে আমরা যকৃতের সঞ্চয় ভূমিকা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো যকৃতের যে সঞ্চয় ভূমিকাটা আছে, এই সঞ্চয় ভূমিকার মধ্যে প্রায় 6টি জিনিস ওরা মোটামুটি ভাবে সঞ্চয় করে। এক নাম্বার যদি বলি, যেমন এক নাম্বার সঞ্চয় ভূমিকার মধ্যে আছে হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়। তো এই গ্লাইকোজেন সঞ্চয়টা হচ্ছে কোথা থেকে আসে? তোমরা সবাই জানো যে প্রতিটি মানুষের রক্তে, অর্থাৎ প্রতি 100 ml রক্তে মানুষ যাই কার্বোহাইড্রেট গ্রহণ করুক না কেন, শর্করা গ্রহণ করুক না কেন, তাদের প্রায় 90 মিলিগ্রাম তোমার হচ্ছে গ্লুকোজ থাকতে পারে। এটা হচ্ছে সে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তাহলে প্রতি 100 মিলিলিটার রক্তে যদি 90 মিলিগ্রাম গ্লুকোজ সবসময় নিয়ন্ত্রণে থাকে, তাহলে সেটাকে আমরা নর্মাল গ্লুকোজ বলি। যাদের ডায়াবেটিস রোগ হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইনসুলিন হরমোনটা নষ্ট হয়ে যায় বা ইনসুলিন হরমোন ক্ষরণটা নষ্ট হয়ে যায়, যার কারণে রক্তে প্রতি 100 ml 90 মিলিগ্রাম গ্লুকোজটা মেনটেন হয় না। তো ধরো আমরা সুস্থ স্বাভাবিক মানুষ, এখন এই সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে আমরা তো ধরো খাওয়ার সময় তো এইভাবে পরিমাপ করে খাই না, যে ঠিক আছে যে আমরা ধরো সাপোজ 2 কাপ ভাত খেলে আমাদের রক্তে গ্লুকোজ 100, এটা কিন্তু সাপোজ বলছে, আবার কেউ আমার কথা শুনে তোমরা ওই 2 কাপ ভাত খেতে চাও না যারা একটু স্বাস্থ্য সচেতন। তো ধরো বললাম যে প্রতি 2 কাপ ভাত খেলে মনে করো আমাদের রক্তে যতটুকু গ্লুকোজ থাকা দরকার ততটুকু থাকলো। কিন্তু আমরা কিভাবে পরিমাপ করে খাই? আমরা তো খিদা লাগলে যেমনি ইচ্ছা তেমনি শর্করা গ্রহণ করি, ভাত বলো রুটি বলো, শর্করা জাতীয় খাদ্য আমাদের প্রতি একটা নেশার মতো। এখন ধরো তুমি অনেক বেশি গ্লুকোজ খেয়ে ফেললা, এখন তোমার যতটুকু রক্তের দরকার সেটা রক্ত নিয়ে নিল, বাকি গ্লুকোজ কি মূত্রের মাধ্যমে বের হবে, না বমি করে ফেলে দিবা, নাকি স্টুল বা পায়খানার মাধ্যমে বের হয়ে যাবে? না, সেটা তোমার দেহের মধ্যে সঞ্চয় রাখবে। কারণ তুমি তো অল টাইম 24 ঘন্টা খাও না, তুমি একটা নির্দিষ্ট টাইমে খাও, সকালে খাও, দুপুরে খাও, রাত্রে খাও। তাহলে বাকি সময়গুলো যে পরিশ্রম করো, তখন যদি গ্লুকোজের চাহিদা বাড়ে তখন সেটা কি করবে? তাহলে অবশ্যই যে অতিরিক্ত গ্লুকোজ আমাদের রক্তের মধ্যে থাকে সেটাকে আমাদের সঞ্চয় করতে হবে। তো সেইটা সঞ্চয় করব আমরা কি রূপে? সেটার নাম হচ্ছে গ্লাইকোজেন। অর্থাৎ যখন রক্তে অতিরিক্ত গ্লুকোজ চলে আসে, আমাদের কি চলে আসবে? রক্তে অতিরিক্ত গ্লুকোজ চলে আসবে। এই গ্লুকোজকে নষ্ট না করে আমাদের দেহের ভিতরে যকৃৎ সঞ্চয় করে। এই যকৃৎ এই গ্লুকোজকে সঞ্চয় করার জন্য একটা হরমোনকে সাহায্য হিসাবে নিয়ে রাখে, তার নাম হচ্ছে ইনসুলিন, ঠিক আছে? এই ইনসুলিন হরমোন মূলত আমাদের এই রক্তের অতিরিক্ত গ্লুকোজকে, ইনসুলিন হরমোন আমাদের এই রক্তের অতিরিক্ত গ্লুকোজকে কি করবে? সেটা গ্লাইকোজেনে পরিণত করবে। কিসে পরিণত করবে? গ্লাইকোজেনে পরিণত করবে। এই গ্লাইকোজেনে যখন পরিণত করে, অদ্রবণীয় শর্করা যেটাকে বলি, এই গ্লাইকোজেনে যখন পরিণত করে তখন সেটা আমাদের যকৃতের মধ্যে সঞ্চয় করে রাখে। অর্থাৎ সরাসরি গ্লুকোজকে আমরা যকৃতের মধ্যে সঞ্চয় করতে পারি না, যে ইনসুলিনের মাধ্যমে কনভার্ট হয়ে একটি নতুন অদ্রবণীয় শর্করায় পরিণত হয় যার নাম হচ্ছে গ্লাইকোজেন, এবং এই প্রসেসের নামই হচ্ছে গ্লাইকোজেনেসিস। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে গ্লাইকোজেনেসিস। তাহলে এখান থেকে আমাদের কি কি পরীক্ষা প্রশ্ন আসতে পারে? যে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে গ্লাইকোজেন পরিণত করতে কোন হরমোনটা সাহায্য করে। এই হরমোনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ইনসুলিন। ইনসুলিন সম্পর্কে আরো কিছু তথ্য তোমাদেরকে এক্সট্রা ভাবে একটু দিয়ে রাখি। যেমন ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হবে? এটা হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত হবে, ঠিক আছে? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটি কোষ জায়গা থেকে সাধারণত এই ইনসুলিন ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে? আচ্ছা, এই ইনসুলিন নিঃসৃত হবে। এখন এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আবার 4টা কোষ আছে, ঠিক আছে? এর মধ্যে 4টা কোষের মধ্যে আমাদের 2টা কোষ খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ। দেখো এক্সট্রা আমরা কিন্তু তথ্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাতে এখান থেকে প্রশ্ন আসলে কোনো সমস্যা না হয়। এই আলফা কোষের থেকে মূলত গ্লুকাগন, কোনটা নিঃসৃত হবে? গ্লুকাগন। এবং বিটা কোষ থেকে নিঃসৃত হবে হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিনের কাজটাই হচ্ছে আমরা এখন জানলাম, যে কাজটা হচ্ছে রক্তের অতিরিক্ত গ্লুকোজকে
নিয়ন্ত্রণে আনার জন্য এবং গ্লুকোজকে যকৃতের মধ্যে জমা রাখার জন্য আমাদের এই ইনসুলিন বিটা কোষ থেকে, অগ্ন্যাশয় আইলেস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়, যা যেই গ্লুকোজটা আমাদের রক্তে আর দরকার নেই সেটা যাতে নষ্ট না হয় সেই জন্য গ্লাইকোজেন রূপে সঞ্চয় করার জন্য কাজ করে থাকে। এটা একটা অবজেক্টিভ গেল। এবার আসো রক্ত সঞ্চয়। রক্ত সঞ্চয়ের ক্ষেত্রে একটা জিনিস দেখো, এই যে রক্ত সঞ্চয়ের কথা বলছি, এই রক্ত সঞ্চয় একটা কথা বলা আছে যে মানে যকৃৎ প্রায় 1500 ঘন সেন্টিমিটার, কত, প্রায় 1500 ঘন সেন্টিমিটার, ওকে, ঘন সেন্টিমিটার রক্ত সে জমা করে রাখে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে জমা করে সেটা সম্পর্কেও একটু জানাই তোমাদেরকে। 1500 ঘন সেন্টিমিটার রক্ত তো সঞ্চয় করে যখন আমাদের দেহে কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কারণবশত দেখা গেল যে তোমার হচ্ছে ব্লাড লস হয়, তখন এই যকৃৎ যে রক্তটা সঞ্চয় করে এই রক্ত সঞ্চয়টা এখান থেকে সে শরীরের মধ্যে সাপ্লাই দেয়। তো এটা কিভাবে করে থাকে, এটা একটা ভিজুয়াল বা ছোট একটা ছবি যদি তোমাদেরকে দেখাই, যেমন ধরো সাপোজ একটা যকৃৎ, মনে করো এটা একটা যকৃৎ, ঠিক আছে, এটা একটা যকৃৎ, এটা হচ্ছে যকৃৎ। এই যকৃতের এদিকে এই নিচের দিকে কিন্তু আমাদের কি থাকে, ধরো এখান থেকে আমাদের অন্ননালী, অন্ননালী দিয়ে এখানে হচ্ছে পাকস্থলী, ঠিক আছে, পাকস্থলী থেকে এখানটা হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, ডিওডেনাম, জেজুনাম, যা যা অংশ আছে সেই অংশগুলো থাকলো। তারপরে মনে করো এই জায়গায় হচ্ছে অগ্নাশয় থাকে, এখানে কি বলে, এটা হচ্ছে অগ্নাশয়, ঠিক আছে, অগ্নাশয়। তো এখন ধরো এটাকে সোজা বাংলা ভাষায় বলা হয় পরিপাকতন্ত্র। তো এই পরিপাকতন্ত্রের যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলো থেকে মূলত বিভিন্ন ধরনের শিরা যকৃতে এসে মিলিত হয়, বিভিন্ন ধরনের শিরা যকৃতের আগে এসে মিলিত হলো, এই যে মিলিত হলো, ঠিক আছে। এই মিলিত হয়ে তারা একটা কি তৈরি করবে, এই শিরাটার একটা একক শিরা পরিণত হবে যার নাম হচ্ছে হ্যাপাটিক পোর্টাল শিরা। এটাকে আমরা কি বলবো, হ্যাপাটিক পোর্টাল শিরা। এই হ্যাপাটিক পোর্টাল শিরা যখন যকৃতের ভিতরে ঢুকে, এই যে যকৃতের ভিতরে ঢুকলো, তখন সে এরকম কৈশিক জালিকা পরিণত হবে। কিসে পরিণত হবে, কৈশিক জালিকা। আর এই কৈশিক জালিকার মাধ্যমে সে 1500 ঘন সেন্টিমিটার রক্ত যকৃতের মধ্যে সঞ্চয় করে। তাহলে এই পরিপাক অঙ্গগুলো থেকে আসা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, যেটা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল শিরা হয়ে যখন যকৃতের ভিতর ঢুকে তখন সেটাকে বলে কৈশিক জালিকা, সেভাবে 1500 ঘন সেন্টিমিটার সঞ্চয় করে। তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবার আসো ভিটামিন সঞ্চয়। ভিটামিন সঞ্চয় আসলে ইনফরমেশন দিতে গেলে অনেক ইনফরমেশন তোমাদেরকে আমরা দিতে পারি। যেমন ভিটামিনের মধ্যে ভিটামিন হচ্ছে দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে পানিতে দ্রবণীয়, একটা হচ্ছে পানিতে অদ্রবণীয়। একটা কি বলছি, একটা হচ্ছে পানিতে দ্রবণীয়, আরেকটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় বা লিপিডে দ্রবণীয়, ঠিক আছে, চর্বিতে দ্রবণীয়। এই যে পানিতে দ্রবণীয় আর চর্বিতে দ্রবণীয় এর মধ্যে কি কি আছে, যেমন চর্বিতে দ্রবণীয় ভিটামিন গুলো কি কি, তার নাম হচ্ছে ক্যাটা বা এ, ডি, ই এবং কে, এরা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু এই ভিটামিন সঞ্চয়। এই ভিটামিন গুলো চর্বিতে দ্রবণীয় যে ভিটামিন গুলো আছে, যখন তুমি চর্বি জাতীয় খাবারগুলো খাও তখন যেই যে ক্ষুদ্রান্তে বৃহদান্ত্রে যখন চর্বি জাতীয় খাবারগুলো ক্ষুদ্রান্তে পরিপাক হয়, ডিওডেনামে পরিপাক হয়, তখন এই এডিইকে এই ডিওডেনামে পরিপাকৃত যে খাবারগুলো রক্তনালীর মাধ্যমে শোষণ হয়ে যকৃতের মাধ্যমে যায়, যে রক্তনালী বলতে হ্যাপাটিক পোর্টাল শিরা, যেটা এই হ্যাপাটিক পোর্টাল শিরাগুলো যখন ওই ডিওডেনাম থেকে চর্বির যেই খাবারগুলো তুমি খাচ্ছ সেগুলো যে লিপিড অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ক্ষুদ্রতম অংশে পরিণত হয়, সেগুলো যখন হ্যাপাটিক পোর্টাল শিরার মধ্যে ঢুকে তখন এই চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো ওর সাথে মিক্সড হয়ে যকৃতের মধ্যে সঞ্চয় করে রাখে। আর পানিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে কি কি আছে, পানিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে আছে হচ্ছে বি এবং সি। এই বি এবং সি হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। এর মধ্যে একটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে B12, একটা এটাকে বলা হয়ে থাকে কোবালামিন, ঠিক আছে, এটাকে কি বলবো, কোবালামিন, ওকে ফাইন। আরেকটা হচ্ছে B9, এটাকে আমরা কি বলবো, একটা হচ্ছে B12 আর একটা হচ্ছে B9, এটাকে আমরা বলে থাকি ফলিক অ্যাসিড, ওকে ফাইন। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে আমরা নরমালি ফলিক অ্যাসিড, ওকে, কোবালামিন আর একটা হচ্ছে ফলিক অ্যাসিড। এই দুইটা, এই যে ফলিক অ্যাসিড, এই দুইটা ভিটামিন মূলত স্পেশালি আমাদের আলাদাভাবে নামগুলো মনে রাখা জরুরি, যেগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। এই দুটা ভিটামিনকে কেন স্পেশালি আমরা লিখলাম, এর পিছনে প্রধান কারণ হচ্ছে এই কোবালামিন এবং ফলিক অ্যাসিড, এই দুটা ভিটামিন আমাদের যখন লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় তৈরি হয়, অর্থাৎ সোজা বাংলা ভাষায় অস্থিমজ্জায়, কোথায়,
অস্থি মজ্জায়, ঠিক আছে, অস্থি মজ্জায় আরবিসি তৈরি করতে সাহায্য করে, আরবিসি তৈরিতে সাহায্য করে, তৈরি করে, ঠিক আছে, বা তৈরি করতে সাহায্য করে। তাহলে এই জিনিসগুলো আমাদের ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। তাহলে আমরা এই স্লাইড থেকে কি কি পেলাম, যে গ্লাইকোজেন সঞ্চয়, এবং খুবই শর্টে বললাম যে গ্লাইকোজেন কিভাবে হয় বা গ্লাইকোজেনেসিস কি। এই যে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিসেরও কিন্তু একটা মিনিং আছে। গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে, গ্লাইকো মানে হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে, গ্লাইকো মানে কি, গ্লাইকোজেন, ওকে। গ্লাইকো মানে যদি গ্লাইকোজেন হয়, গ্লাইকোজেন এইটা যদি হয়, তাহলে জেনেসিস মানে কি, আর এই যে জেনেসিস আছে, এই জেনেসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, জেনেসিস মানে হচ্ছে তৈরি করা, তার মানে গ্লাইকোজেনেসিস হচ্ছে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। তাহলে এই তথ্য এই স্লাইড থেকে আমরা অনেকগুলো তথ্য পেলাম, যেই তথ্যের মাধ্যমে আমাদের পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। ওকে, আমরা এবার নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডের নাম হচ্ছে পিত্তরস সঞ্চয়। এই যে পিত্তরস সঞ্চয় দেখতেছো, তো মেইনলি একটা কথা মনে রাখবা, যকৃৎ কিন্তু পিত্তরস সঞ্চয় করে না, যকৃৎ পিত্তরস সঞ্চয় করে না। এখানে একটা তথ্য আছে, এখানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ধরো যকৃৎ নিয়ে বললাম, একটা হচ্ছে যকৃৎ, আর একটা হচ্ছে মনে করো পিত্তথলি, আর একটা কি বললাম, পিত্তথলি। তো এই যে যকৃৎ, যকৃতের মেইনলি কাজটা কি, যকৃতের মেইন কাজ হচ্ছে পিত্ত রস উৎপন্ন, পিত্ত রস উৎপন্ন করা হচ্ছে যকৃতের প্রধান কাজ, ঠিক আছে, পিত্ত রস উৎপন্ন করা যকৃতের প্রধান কাজ। আর পিত্তথলি হচ্ছে যে পিত্তরসটা যকৃত উৎপন্ন করলো, সেই পিত্ত রস সঞ্চয় করা হচ্ছে পিত্তথলির কাজ, পিত্ত রস সঞ্চয় করা হচ্ছে পিত্তথলির কাজ, ঠিক আছে, সঞ্চয়, এটা মাথায় রেখো। তাহলে যকৃৎ তো ইনডাইরেক্টলি কোনো না কোনো ভাবে পিত্তরসকে সঞ্চয় করছে, যদি ওখান থেকে তৈরি না হতো। এবং সেই সাথে আমাদের আরেকটা ইনফরমেশন নতুন মনে রাখতে হবে, যে একজন পূর্ণবয়স্ক মানুষ মানে একজন অ্যাডাল্ট লোক, যদি অ্যাডাল্টের কথা বলি, একজন অ্যাডাল্ট লোকের কথা বলি, তাহলে অ্যাডাল্ট লোক প্রায় প্রতিদিন 400 থেকে 800 মিলিলিটার পিত্তরস উৎপন্ন করে। এবং পিত্তরসের এই কাজটা কি ভাই, এই 800 মিলিলিটার পিত্তরস যদি উৎপন্ন না করে, বা পিত্তরসের কাজই কি, এটাও তো আমাদের জানা জরুরি, তাই না? এই যে পিত্তরস, এই পিত্তরসের কাজের কথা যদি জিজ্ঞেস করো, তাহলে এরা মূলত চর্বি জাতীয় বা লিপিড জাতীয় যে খাবারগুলো খাই আমরা, সেই লিপিডকে পরিপাক করতে সাহায্য করে, লিপিডকে পরিপাক করতে সাহায্য করে, ঠিক আছে, করতে সাহায্য করবে, সাহায্য করবে। তাহলে মাথায় রাখতে হবে যে লিপিডকে পরিপাক করতে সাহায্য করবে কে, তার নাম হচ্ছে পিত্তরস। তাহলে পিত্তরস থেকে আমরা বুঝলাম যে পিত্তরস তৈরি করতেছে যকৃৎ, সমা থাকতেছে পিত্তথলি, 400 থেকে 800 মিলিলিটার অ্যাডাল্ট পার ডে, এটা কিন্তু পার ডে, ঠিক আছে, এটা কি পার ডে আমাদের নিশ্চিত হয়। তারপরে যে কাজগুলো বললাম সেগুলো। এবার আসো চর্বি এবং অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়। চর্বি এবং অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়ের কথা যদি আমি তোমাদেরকে একটু বুঝাই, দেখো এই যে চর্বি জাতীয় যে খাবারগুলো আছে, চর্বি এবং অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডটা কোথা থেকে আসে আগে এটা জানতে হবে। অ্যামাইনো অ্যাসিড আসে হচ্ছে প্রোটিন থেকে। কোথা থেকে? প্রোটিন। যদিও আমাদের আসলে শরীরে যতটুকু অ্যামাইনো অ্যাসিড দরকার ততটুকু থাকা ভালো, বাকি অ্যামাইনো অ্যাসিড গুলো বিপাকীয় প্রক্রিয়া, যেটাই যকৃত করে, বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি করে মূত্রের মাধ্যমে বের করে দেয়। কিন্তু কোনো কারণবশত যদি কিছু অ্যামাইনো অ্যাসিড সঞ্চয় করে রাখা লাগে আর চর্বি সঞ্চয় করে লাগে, তাহলে এই দুইটা জিনিস মূলত কে সঞ্চয় করবে? যকৃৎ সঞ্চয় করবে। অনেক সময় আরেকটা জিনিস বলি, ধরো যখন রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকবে, রক্তে অতিরিক্ত শর্করা থাকবে, যে শর্করা মনে করো অনেক বেশি, অতিরিক্ত শর্করা থাকবে, ঠিক আছে, এই অতিরিক্ত শর্করা অনেক সময় আমাদের দেহের জন্য ক্ষতিকর। তো রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে তো শর্করার পরিমাণটা কমায়, তারপরে মনে করো কমতিছে না, তখন কি করবে? এই রক্তের অতিরিক্ত শর্করা চর্বি রূপে আমাদের সঞ্চয় করবে, চর্বি রূপে। তার মানে যেইটা যতটুকু আমাদের গ্লাইকোজেন রূপে সঞ্চয় করা প্রয়োজন ততটুকু তো করলোই, তারপরেও যদি রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকে সেটা চর্বি রূপে সঞ্চয় করবে। এবার আসো খনিজ সঞ্চয়। খনিজ সঞ্চয়ের কথা বলতে গেলে মূলত যকৃৎ লৌহ, পটাশিয়াম এগুলোকে সঞ্চয় করে। তাহলে আমরা স্পেশালি আমরা কি কি জিনিস পেলাম? আমরা চর্বি খনিজ সঞ্চয়ের মধ্যে দুইটা জিনিস দেখতে পেলাম, একটা হচ্ছে লৌহ আর একটা হচ্ছে পটাশিয়াম। কিন্তু এখানে আবার একটা কথা আছে, যেমন এখানে একটা বিক্রিয়া হয়, বিক্রিয়া বলতে মানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কি, চলো সেটা একবার একটু দেখি, যেখানে আসলে কি ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা একটু ভালো করে দেখবো আমরা সবাই মিলে, যেখানে আসলে মূলত কি ঘটনাটা ঘটতে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো এইখানে যকৃতের ভিতরে তোমরা সবাই জানো যে 120 দিন পরে, 120 দিন পরে আমাদের কিন্তু আরবিসি যকৃতে যে ভাঙে, তাই না?
তো সাপোজ আমাদের কথা যদি বলি যকৃৎ, ঠিক আছে, যকৃৎ 120 দিন পরে আরবিসি কে ভাঙে। কতদিন পরে? 120 দিন। তাহলে 120 দিন যখন হয়ে যায়, 120 ডেজ, তখন সে আরবিসি কে ভাঙা শুরু করে, আরবিসি কে ভাঙে। ওকে, ভালো কথা, ভাঙলো। এখন আরবিসি কে যখন ভাঙে তখন অনেক রকম উপাদান তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা উপাদান হচ্ছে আরবিসি কে ভাঙলে পাওয়া যায় হিমোগ্লোবিন। কি পাওয়া যাবে? হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনকে যখন আবার যকৃৎ ভাঙে তখন দুইটা অংশ পাবে। হিমোগ্লোবিনকে ভাঙলে কয়টা অংশ পাবে? দুইটা। একটা হচ্ছে হিম, একটা পাবে হচ্ছে হিম নামক রঞ্জক, যেটার কারণে আরবিসির রং লাল হয়। এটা হচ্ছে এক ধরনের রঞ্জক, ঠিক আছে, হিম নামক রঞ্জক। আর আরেকটা পাবে হচ্ছে গ্লোবিন নামক প্রোটিন, যেটা মূলত আরবিসি তৈরি করতে সাহায্য করে। গ্লোবিন নামক প্রোটিন, এই প্রোটিনটা পাবে। ওকে, ফাইন। এখন এই হিমকে যখন আরো ভাঙা হবে, তখন এই হিমকে ভাঙলে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থের পাশাপাশি আরেকটা জিনিস পাওয়া যায়, যার নাম হচ্ছে ফেরিটিনিন। এটাকে আমরা কি পাবো? সেটা হচ্ছে ফেরিটিন। এই যে হিমকে ভাঙার পরে যে আরেকটা লৌহ জাতীয় উপাদান পাওয়া যায় না, ফেরিটিন, এই ফেরিটিন হচ্ছে লৌহটাকে মূলত যকৃৎ সঞ্চয় করে রাখে পরবর্তীতে নতুন আরবিসি তৈরি করতে। তাহলে আমরা মিনারেল থেকে কি কি জিনিস পেলাম? মিনারেল থেকে বা খনিজ সঞ্চয় থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, যে এরা মূলত লৌহ বা পটাশিয়ামকে সঞ্চয় করে। আর লৌহ, এই যে লৌহটা, এই লৌহের সোর্সটা কিভাবে আসে? যে যকৃৎ 120 দিন পরে, এই 120 দিন পরে যখন ভাঙবে, যকৃতে আরবিসিটা ভাঙবে, তখন হিমোগ্লোবিন পাওয়া যায়। আর হিমের মধ্যে যে ফেরিটিন নামক যে লৌহটা পাওয়া যায় সেটাকে সঞ্চয় করে। আমরা এছাড়া আরো দেখবো যে যকৃৎ বিপাকীয় প্রক্রিয়ায় হিমোগ্লোবিন যখন ভাঙবে তখন কি কি ঘটনা ঘটে, সেটা সামনে আস্তে আস্তে আমরা জানতে পারবো। ওকে, এই হলো আমাদের যকৃতের সঞ্চয় ভূমিকা। এইবার আসো আমরা একটু শর্করা বিপাক নিয়ে তোমাদের সাথে আবার কথা বলি। এতক্ষণ সব সঞ্চয় নিয়ে কথা বললাম, এবার আমি তোমাদের সাথে বিপাক নিয়ে একটু কথা বলবো, যে বিপাকীয় ভূমিকার ক্ষেত্রে কি কি আছে। যেমন সর্বপ্রথম আমরা একটা অলরেডি পড়ে ফেলেছি, সেটার নাম হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়, ঠিক আছে, গ্লাইকোজেন সঞ্চয়। এই যে গ্লাইকোজেন সঞ্চয়ের কথা বলছি, এই যে গ্লাইকোজেন সঞ্চয়, এটা ইতিমধ্যে তোমাদেরকে বলা হয়ে গেছে। কিভাবে বলা হয়ে গেছে? ওই যে প্রথম দিকে আমরা তোমাদেরকে বলছিলাম যে গ্লুকোজ যকৃতের মধ্যে ইনসুলিনের সাহায্যে, কার সাহায্যে? ইনসুলিনের সাহায্যে, ঠিক আছে, ইনসুলিনের সাহায্যে কিসে পরিণত করবে? গ্লাইকোজেনে পরিণত করবে, গ্লাইকোজেন, ঠিক আছে, গ্লাইকোজেনে পরিণত করবে। এবং এই গ্লাইকোজেনে পরিণত করার প্রক্রিয়ার নামই হচ্ছে, মানে আমাদের গ্লাইকোজেনেসিস। এটাকে আমরা কি বলবো? এই শর্করা বিভাগের প্রথম পয়েন্টটার নাম দিব হচ্ছে গ্লাইকোজেনেসিস। ওকে, ফাইন। এটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, যেখানে আমাদের মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইনসুলিনের মাধ্যমে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করা। এবং এরই মাধ্যমে 100 মিলিলিটার রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ আমাদের কি করতে পারে? তোমার হচ্ছে মেইনটেইন করতে পারে। 2 নাম্বার আসো, যেটা হচ্ছে আমরা গ্লাইকোজেনেসিস তো পড়লাম, এবার 2 নাম্বার পড়বো হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে, জেনোলাইসিস। এই যে গ্লাইকোজেনোলাইসিস টপিকটা আমরা তোমাদেরকে বলছি, এটা হচ্ছে ঠিক তার উল্টা, অর্থাৎ গ্লাইকোজেনেসিসের ঠিক উল্টা প্রক্রিয়া হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এই গ্লাইকোজেনোলাইসিসে মূলত উল্টা প্রক্রিয়া কি হবে? উল্টা প্রক্রিয়া হচ্ছে এই যে যে গ্লাইকোজেনটা সঞ্চয় করে রাখছিল, যেটা যকৃতের মধ্যে পরবর্তীতে ব্যবহারের জন্য, তো যখন ব্যবহারের প্রয়োজন হবে তো গ্লাইকোজেন তার রক্তের মধ্যে মিশতে পারে না, এইটা থাকে হচ্ছে যকৃতের মধ্যে, তাই না? গ্লাইকোজেন থাকবে হচ্ছে যকৃতের মধ্যে, এটা ও পছন্দ করে। আর গ্লুকোজটা মূলত রক্তের মধ্যেও থাকা পছন্দ করে। তো যখন আমরা যকৃতের মধ্যে গ্লাইকোজেন সঞ্চয় করি, সেইটা যখন আবার পুনরায় রক্তে ব্যবহার করতে চাইবো, তখন তো সেটা গ্লাইকোজেন রূপে ব্যবহার করব না, সেটাকে আবার গ্লুকোজে পরিণত করব। এই জন্য আমরা গ্লাইকোজেনকে আবার ভাঙবো। কিসে করব? গ্লাইকোজেনকে প্রয়োজন সাপেক্ষে ভাঙবো। গ্লাইকোজেনকে ভাঙার জন্য আমরা 2টা হরমোন ব্যবহার করব। একটা হচ্ছে গ্লুকাগন, ঠিক আছে, গ্লুকাগন, আর একটা হচ্ছে এপিনেফ্রিন, এপিনেফ্রিন। এই 2টা হরমোন মূলত আমাদের গ্লাইকোজেনকে ভাঙতে সাহায্য করে। আর এই ভাঙার ফলে উৎপন্ন হবে কি? ভাঙার ফলে উৎপন্ন হবে হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে, যেটা আমরা পুনরায় আবার রক্তে ব্যবহার করব। এই যে গ্লাইকোজেনকে ভেঙে আবার পুনরায় গ্লুকোজে পরিণত করলাম, এই জন্য এর নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। কারণ লাইসিস শব্দের অর্থ আমরা যেহেতু একটু আগে জানতাম যে জেনেসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, এটার অর্থ কি? তৈরি করা।
ঠিক তেমনি লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙা, অর্থাৎ কোনো কিছুকে ভাঙতে গেলে তখন আমরা লাইসিস শব্দটা ব্যবহার করি। কাকে ভাঙছে? গ্লাইকোজেনকে ভাঙতেছে, এই জন্য এর নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এইবার আসো, ধরো তুমি অনেকদিন না খেয়ে আছো, তুমি প্রথম যখন খাইছিলা তখন গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করছো, এরপরে তুমি 2 দিন না খেয়ে আছো, তো তোমার যে গ্লাইকোজেন সঞ্চয় করে রাখছিল সেটাও গ্লুকোজের ব্যবহার করে অলরেডি যকৃতে শেষ, এখনো তুমি না খেয়ে আছো, তারপরে তোমার রক্তে গ্লুকোজ দরকার। ওই যে চর্বি জাতীয় খাবারগুলো যে আমরা সঞ্চয় করছিলাম মনে আছে, চলো ওই চর্বি জাতীয় খাবারগুলোকে আমরা গ্লুকোজে পরিণত করব। এর নাম হচ্ছে 3 নাম্বার হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এটাকে কি বলবো? জেনেসিস। ঠিক আছে, গ্লুকোনিওজেনেসিস। এই গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া এর মাধ্যমে মূলত চর্বি জাতীয় খাবারগুলোকে আমরা আবার পুনরায় ভাঙবো। চর্বি জাতীয় খাবার বলতে নন কার্বোহাইড্রেট বা অশর্করা যেটা থাকে, তার মানে অশর্করা। ঠিক আছে, অশর্করা জাতীয় খাবার, এই খাবারগুলোকে সেম ভাবে কোন হরমোন? গ্লুকাগন হরমোনের মাধ্যমে আবার গ্লুকোজে পরিণত করব। এই কারণে তুমি যখন না খেয়ে থাকবা এবং কন্টিনিউয়াসলি যখন পরিশ্রম করতে থাকবা, তো পরিশ্রমের কারণে তোমার রক্তে তো সবসময় গ্লুকোজের চাহিদা থাকবেই। তুমি যখন খাও নাই আবার পরিশ্রমও করতেছো, এই জন্য অশর্করা বলতে যারা চর্বি বা লিপিড জাতীয় পদার্থগুলো তোমার শরীরে পেশি বা যকৃতে সঞ্চয় ছিল, সেগুলোকে আবার গ্লুকাগনের মাধ্যমে পুনরায় গ্লুকোজে পরিণত করে রক্তে সরবরাহ করবে যাতে তুমি বেঁচে থাকো। তাহলে এই অশর্করাটা আসলো কিভাবে? এই অশর্করাটা মনে আছে আমি যে প্রথম দিকে বলেছিলাম এই অশর্করাটা কিভাবে এসেছিল? ওই যে অতিরিক্ত কার্বোহাইড্রেট তুমি যখন গ্রহণ করতা, যখন তোমার ভাত খাওয়ার কথা ছিল 1 প্লেট, তুমি খাইতে 3 প্লেট, এভাবে খেতে খেতে মোটা হয়ে গেছো। এর কারণ কি? অতিরিক্ত গ্লুকোজ তোমার চর্বিতে পরিণত হয়ে তারপরে তোমার শরীরে জমা হয়েছে। ওইটার নামই হচ্ছে লাইপোজেনেসিস। এটার নাম কি? লাইপোজেনেসিস। এটাকে আমরা কি বলবো? লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস প্রক্রিয়াটা কি? লাইপোজেনেসিস প্রক্রিয়া হচ্ছে অতিরিক্ত শর্করাকে আমরা কি করব? রক্তের অতিরিক্ত শর্করাকে গ্লাইকোজেন সঞ্চয় করার পরেও যদি অতিরিক্ত থাকে সেটা আমরা চর্বি রূপে সঞ্চয় করব। তার মানে এটার প্রক্রিয়াটা কি হবে? সেটা হচ্ছে অতিরিক্ত শর্করা। ঠিক আছে, অতিরিক্ত শর্করাকে কিসের মাধ্যমে? সেম টু সেম, এক্ষেত্রেও ইনসুলিনের মাধ্যমে। এখানেও ইনসুলিন কাজ করবে। ইনসুলিনের মাধ্যমে আমরা কিসে পরিণত করব? ট্রাইগ্লিসারাইডে পরিণত করব। ট্রাইগ্লিসারাইড এটাতে পরিণত করব, গ্লিসারাইড। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। অতিরিক্ত শর্করাকে ট্রাইগ্লিসারাইডে পরিণত করে আমাদের পেশি বা যকৃতের মধ্যে সঞ্চয় করব। তাহলে দেখো, প্রথম 2টা এবং লাস্টের 2টার মধ্যে একে অপরের সম্পর্কটা কেমন একবার রিভিউ করি। রক্তে অতিরিক্ত গ্লুকোজ বেড়ে গেলে ইনসুলিনের সাহায্যে সেটা গ্লাইকোজেন রূপে যকৃতে সঞ্চয় করবে, এইভাবে মেইনটেইন করবে রক্তে গ্লুকোজ। আবার যখন উল্টা প্রয়োজন হবে তখন ওই গ্লাইকোজেনকে গ্লুকাগন বা এপিনেফ্রিনের মাধ্যমে গ্লুকোজে পরিণত করে রক্তে সাপ্লাই দিবে। আবার যখন রক্তে অতিরিক্ত গ্লুকোজ হলো, যেটা দেখা গেল ইনসুলিনের মাধ্যমে গ্লাইকোজেনে পরিণত করার পরও রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকতেছে, সেই অতিরিক্ত শর্করা বা গ্লুকোজকে ইনসুলিনের মাধ্যমে ট্রাইগ্লিসারাইডে পরিণত করি, যেটা আমাদের যকৃৎ বা পেশির মধ্যে সঞ্চয় করব। আবার যখন প্রয়োজন সাপেক্ষে, যখন দেখা যাবে যে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়ে গেছে, সেটাও শেষ, রক্তে গ্লুকোজ যেটা সেটাও শেষ, সবকিছু শেষ, এরপরেও স্টিল তোমার রক্তে গ্লুকোজ দরকার, তখন ওই যে ট্রাইগ্লিসারাইড মানে লিপিড জাতীয়, মানে যেটাকে আমরা অশর্করা বলছি, সেইটাকে আবার গ্লুকাগনের মাধ্যমে গ্লুকোজে পরিণত করব। তার মানে যখন রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকবে তখন ইনসুলিনের মাধ্যমে গ্লাইকোজেন অথবা ট্রাইগ্লিসারাইডে পরিণত করব। যখন রক্তে অতিরিক্ত গ্লুকোজ দরকার হবে, চাহিদার প্রয়োজন হবে, তখন গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ অথবা অশর্করা জাতীয় মানে পদার্থগুলোকে গ্লুকোজে পরিণত করব। এটাকেই বলা হয় শর্করা বিপাক। এখান থেকে কিন্তু মোস্ট অফ দ্য প্রশ্ন চলে আসে এই শর্করা বিপাক থেকে, মনে থাকবে। ওকে, এবার আসো আমরা প্রোটিন বিপাকের কথা বলি। প্রোটিন বিপাকের ক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি প্রোটিন বিপাকের কথা বলি, আমরা জানি যে প্রোটিন জাতীয় খাবারগুলো যখন তোমার পরিপাক হয়, প্রোটিন জাতীয় খাবারগুলো তখন সেগুলো কিসে পরিণত হয়? সর্বশেষ অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এটা আমরা সবাই জানি, প্রোটিন জাতীয় খাবারগুলো সর্বশেষ উপাদানের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ওকে ফাইন, এই যে অ্যামাইনো অ্যাসিডের কথা বললাম, এই অ্যামাইনো অ্যাসিডের আবার 2টা ভাগ আছে। কয়টা ভাগ আছে? 2টা ভাগ আছে। একটার নাম হচ্ছে অ্যামিন গ্রুপ, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডকে ভাঙলে 2টা গ্রুপ পাওয়া যাবে। একটা নাম হচ্ছে অ্যামিন গ্রুপ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অ্যামিন গ্রুপ। ওকে, এটাকে বলি হচ্ছে অ্যামিন গ্রুপ। আর একটা হচ্ছে কিটো গ্রুপ, CO, কিটো গ্রুপ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে কিটো গ্রুপ। মূলত এই যে আমরা অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে 2টা গ্রুপ পাইলাম, এটাকেই বলা হয় ডিএমিনেশন প্রক্রিয়া। এর মধ্যে কিটো গ্রুপটা চলে যাবে হচ্ছে ক্রেবস চক্রে।
ঠিক আছে, এটা ক্রেবস চক্রে ব্যবহৃত হবে। এগুলো কিন্তু সব যকৃতে হয়, ক্রেবস চক্রে ব্যবহৃত হবে। আর এই যে অ্যামিন গ্রুপটা দেখতে পাচ্ছ, অ্যামিন গ্রুপ, এই অ্যামিন গ্রুপটা মূলত আমরা যখন বের করে নিয়ে আসবো এই অ্যামিন গ্রুপটা, তখন এই অ্যামিন গ্রুপটা আমাদের যকৃতের ভিতরে উপস্থিত হাইড্রোজেন আয়নের সাথে, যকৃতে উপস্থিত কোন আয়নের সাথে, হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে অ্যামোনিয়া। এটাকে বলা হয়ে থাকে অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়া আমাদের শরীরের জন্য খুবই খারাপ। অ্যামোনিয়া এটা খুবই রক্তে মিশলে আমাদের বিষক্রিয়া তৈরি করতে পারে। তো এই অ্যামোনিয়াকে তো আমরা এইভাবে রাখতে পারি না। এই অ্যামোনিয়াকে আমরা তখন কি করব, এই অ্যামোনিয়া পরবর্তীতে আমাদের রক্তে উপস্থিত কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করে। কি তৈরি করবে, ইউরিয়া। এই যে তৈরি করলো, এই চক্রের নাম হচ্ছে অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র, ঠিক আছে। অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করবে, যা রক্তের সাথে মিশে পরবর্তীতে বৃক্ক এই ইউরিয়া রক্ত থেকে বের করে মূত্রের মাধ্যমে বের করে দেয়। তাহলে ইউরিয়া তৈরি হয় কোথায়, যকৃতে। কোন চক্রের মাধ্যমে, অর্নিথিন চক্রের মাধ্যমে। ডিঅ্যামিনেশন কি, অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিন গ্রুপকে বের করে নিয়ে আসা, এটাকে ডিঅ্যামিনেশন বলে। এটা গেল হচ্ছে প্রোটিন বিপাক। এছাড়া কিছু প্লাজমা প্রোটিন তৈরি করে। কি তৈরি করে, প্লাজমা প্রোটিন। এছাড়া প্রোটিন বিপাকের মধ্যে প্লাজমা প্রোটিন তৈরি করে। ঠিক আছে, প্লাজমা প্রোটিন। তো এই প্লাজমা প্রোটিনের মধ্যে জাস্ট একটা কথাই মনে রাখবা, গামা গ্লোবিউলিন, এটাকে বলা হয় গামা গ্লোবিউলিন। গামা গ্লোবিউলিন বাদে, গ্লোবিউলিন, ঠিক আছে, গামা গ্লোবিউলিন বাদে সব ধরনের প্লাজমা প্রোটিন আমাদের কি তৈরি করে থাকে, এই যকৃৎ তৈরি করে থাকে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, গামা গ্লোবিউলিন বাদে সব ধরনের যকৃৎ তৈরি করে থাকে। আর এটা যদি যেহেতু বলো প্রোটিন দ্বারা আমাদের হরমোন তৈরি হয়, প্রোটিন দ্বারা কি তৈরি হয়, হরমোন তৈরি হয়। তো এই জন্য হরমোনের কথা যদি জিজ্ঞেস করো, যে হরমোন, ঠিক আছে, হরমোন, এই হরমোনের কথা যদি জিজ্ঞেস করো, তাহলে অ্যানজিওটেনসিনোজেন, কোন হরমোনটা তৈরি করে, অ্যানজিওটেনসিনোজেন। ঠিক আছে, এই প্রোটিন বিপাকের মধ্যে কোন হরমোন তৈরি করবে, সেই হরমোনের নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন হরমোন। এই অ্যানজিওটেনসিনোজেন, ঠিক আছে, টেনসিনোজেন, এই যে হরমোনটা দেখতে পাচ্ছ, এই হরমোনটা তৈরি করে। কিন্তু অ্যানজিওটেনসিনোজেন যখন তৈরি হয় যকৃতের মধ্যে, তখন সেটা নিষ্ক্রিয় থাকে। তাই এই অ্যানজিওটেনসিনোজেন যেহেতু নিষ্ক্রিয় থাকে, কি থাকে, নিষ্ক্রিয়। ওকে, নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয় হরমোনকে সক্রিয় করার জন্য, অর্থাৎ নিষ্ক্রিয় হরমোনকে সক্রিয় করার জন্য যে হরমোন সাহায্য করে তার নাম হচ্ছে রেনিন। রেনিন এনজাইম অ্যানজিওটেনসিনে পরিণত করে। আর রেনিন হরমোন কোথা থেকে নিঃসৃত হবে, বৃক্ক থেকে। বৃক্ক থেকে রেনিন হরমোন মূলত অ্যানজিওটেনসিনোজেনকে কি করবে, সক্রিয় করবে। ঠিক আছে, এটা কি করবে, সক্রিয় করবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর লিপিড বিভাগের ক্ষেত্রে আসলে তেমন কোনো কিছু নেই। ওই এটিপি তৈরি করা, লিপিডকে গ্লুকোজে পরিণত করা, শোষণ করা, এই সকল কাজগুলো করে থাকে। খুবই সিম্পল। এই তথ্যগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পরীক্ষায় লেগে থাকে, এই তথ্যগুলো আমাদের জানতে হবে। ওকে, এইবার আমরা একটু দেখে নিব অন্যান্য যে উপাদানগুলো আছে, যেমন লোহিত রক্তকণিকা উৎপাদন এবং ভাঙন। তো সর্বপ্রথম এই যে উৎপাদনের কথা বলছে, যকৃৎ এটা কখন ভূমিকা পালন করে, মূলত শিশুর দেহে, যখন শিশু থাকে, বাচ্চা থাকে, শিশুর দেহে যকৃৎ কি করে থাকে, উৎপাদন করে থাকে। তার মানে আমাদের লোহিত রক্তকণিকা সবসময় যে আমরা পড়ি অস্থিমজ্জা, এটা পূর্ণাঙ্গ বয়সে যে তৈরি হয়। তাহলে শিশুর দেহে যকৃৎ আমাদের কিন্তু আরবিসি তৈরি করে। কি তৈরি করে, আরবিসি। ভালো কথা। কিন্তু যখন লোহিত অস্থিমজ্জা, মানে অস্থিমজ্জা যেটা থাকে, বোন ম্যারো যেটাকে বলি, এইটা যখন আরবিসি তৈরি করা শুরু করে, তখন যকৃৎ আমাদের এই লোহিত রক্তকণিকাকে ভাঙা শুরু করে। তাহলে এই যে ভাঙবে, কতদিন পরে ভাঙবে, 120 দিন পর মূলত আরবিসি কে ভাঙে। আরবিসি কে কি করবে, ভাঙবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে যদি কেউ তোমাকে বলে যকৃৎ আরবিসি তৈরি করতে সাহায্য করে, সত্য না মিথ্যা? সত্য। তবে কখন, যখন শিশুর দেহে থাকে। আর ভাঙবে কখন, যখন এই আরবিসি তৈরি করাটা অস্থিমজ্জার কাজে চলে যায়, অস্থিমজ্জা এই দায়িত্ব পালন করে, তখন যকৃতের উল্টা ভূমিকা পালন করে। এবার আসে হিমোগ্লোবিন ভাঙন। তোমরা যেহেতু একটু আগে এটা দেখলা যে 120 দিন পর, কতদিন পর, 120 দিন পর আরবিসি এই লোহিত রক্তকণিকাকে ভাঙতিছে, তখন যে কাফফার কোষ থাকে, যেটা আমরা আগের ক্লাসে বলেছিলাম, কাফফার কোষ, এই কাফফার কোষ তখন হচ্ছে
এই হিমোগ্লোবিনকে ভাঙা শুরু করে। হিমোগ্লোবিনকে কি করবে? হিমোগ্লোবিন, ঠিক আছে, এই হিমোগ্লোবিনকে ভাঙা শুরু করবে। হিমোগ্লোবিন, ওকে ফাইন, হিমোগ্লোবিনকে ভাঙবে, ভালো কথা। তো এই হিমোগ্লোবিনকে যখন ভাঙা হয় তখন দুইটা উপাদান পাওয়া যায়, তোমাদের একটু আগে দেখেছিলাম, এখন আবার দেখাচ্ছি। দুটো উপাদানের নাম হচ্ছে, একটার নাম হচ্ছে হিম, আরেকটার নাম হচ্ছে গ্লোবিন। আরেকটার নাম কি? গ্লোবিন, মাথায় রাখতে হবে। গ্লোবিন তো এক ধরনের প্রোটিন। তো হিমকে ভাঙলে আবার দুইটা উপাদানে পরিণত হয়। একটা হচ্ছে বলা যেতে পারে ফেরিটিন, ফেরিটিন মানে লৌহ, ফেরিটিন, যেটা পরবর্তীতে আরবিসি তৈরি করতে মূলত মানে কি বলা যেতে পারে, সঞ্চয় করে রাখে লৌহ। আরেকটা হচ্ছে বিলিভার্টিন। আরেকটা হিমকে ভাঙলে একটা কি পাওয়া যাবে, সেটা হচ্ছে বিলিভার্টিন পাওয়া যাবে। বিলিভার্টিন, ঠিক আছে, বিলিভার্ডিন, এটা পাওয়া যাবে, বিলিভার্ডিন। এই বিলিভার্ডিন মূলত সবুজ কালারের হয়। কেমন রঙের হবে? সবুজ রঙের রঞ্জক হবে। এই বিলিভার্ডিন থেকেই পরবর্তীতে আরেকটা রঞ্জক তৈরি হবে যার নাম হচ্ছে বিলিরুবিন। এটার নাম কি? বিলিরুবিন। এই বিলিরুবিন মূলত হলুদ কালারের। এইভাবে মূলত হিমোগ্লোবিনকে ভেঙে যকৃৎ কি করে? হিমোগ্লোবিনকে ভেঙে ছোট ছোট অংশে পরিণত করে। তাহলে আমরা যে দেখতে পেলাম 120 দিন পর আরবিসি কাপফার করছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থেকে হিম এবং গ্লোবিন পাওয়া যায়। গ্লোবিন তো আগেই বলেছি, গ্লোবিনটা কি? এক ধরনের প্রোটিন। গ্লোবিনটা হচ্ছে প্রোটিন যেটা হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে, হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। এই হলো ঘটনা। আর পিত্ত উৎপাদন নিয়ে তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে পিত্ত উৎপাদনের ক্ষেত্রে মূলত 400 থেকে 800 মিলিলিটার পিত্ত রস উৎপন্ন হবে, যেটা আমাদের যকৃৎ করে থাকে। এবং একটা কথা মনে রাখতে হবে যে এই পিত্ত রস যেটা উৎপন্ন হয় তার মধ্যে দুই ধরনের লবণ আছে, একটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট, আর একটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট। একটার নাম কি? পিত্ত লবণ। আমি যদি পিত্ত লবণের কথা বলি, পিত্ত লবণ, এই লবণ দুটো খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, ঠিক আছে, গ্লাইকোকোলেট। আর এটা হচ্ছে টরোকোলেট। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট, টরোকোলেট। এই দুটা লবণও খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এই দুটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এই হলো আমাদের বলা যেতে পারে পিত্তরস উৎপাদন। এছাড়া যকৃতের আরো কিছু বিপাকীয় ভূমিকা আছে, তার মধ্যে যেইটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হরমোন তৈরি এবং হরমোন ভাঙন। বাকি তিনটা যে বিপাকীয় আছে, টক্সিক, তাপ উৎপাদন, ব্যাকটেরিয়া মুক্ত, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তো হরমোন ভাঙনের ক্ষেত্রে আমাদের হরমোন যে তৈরি আগে যদি বলি তাহলে সেটা হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন, ঠিক আছে, অ্যানজিওটেনসিনোজেন। তাহলে হরমোন তৈরির ক্ষেত্রে কোন হরমোনটা তৈরি করতে সাহায্য করবে? হরমোন তৈরির ক্ষেত্রে অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেন, টেনসিনোজেন, এই হরমোনটা তৈরি করতে সাহায্য করবে, যেটা একটা নিষ্ক্রিয় হরমোন রূপে, সাধারণত নিষ্ক্রিয় হরমোন রূপে কি হয়? তৈরি হয়। এবং এই নিষ্ক্রিয় হরমোনকে সক্রিয় করার জন্য, অর্থাৎ এটাকে সক্রিয় যদি করতে চাই তাহলে সক্রিয় করার জন্য কে সাহায্য করবে? তার নাম হচ্ছে রেনিন। কে সাহায্য করবে? রেনিন। এবং একটা কথা মনে রাখবা, অ্যানজিওটেনসিনোজেনের কাজ কি জানো? কাজ হচ্ছে রক্তচাপ বাড়িয়ে দেওয়া, রক্তচাপ বাড়িয়ে দেওয়া, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, বাড়িয়ে দেওয়া। এই জিনিসগুলো একেবারে যেই জিনিসগুলো তোমার ইনফরমেশন হিসাবে পরীক্ষায় আসবে সেগুলোই খালি তোমাদেরকে বলতেছি, এক্সট্রা কোনো তথ্য না। এগুলো যদি মনে রাখতে পারো এই ক্লাসের মাধ্যমে তাহলে আর তোমার এক্সট্রা ভাবে পড়াই লাগবে না। আর হরমোন ভাঙনের ক্ষেত্রে একটা কথাই মনে রাখবা, প্রায় সকল ধরনের হরমোনই আমাদের যকৃতের মধ্যে ভাঙে, তবে দ্রুততম আর ধীর গতিতে, মানে কিছু হরমোন আছে খুব দ্রুত ভাঙে, ঠিক আছে। দ্রুত ভাঙার মধ্যে দুইটা হরমোন, একটা হচ্ছে পুরুষের টেস্টোস্টেরন হরমোন, টেস্টোস্টেরন হরমোন, একটা হচ্ছে কি? টেস্টোস্টেরন হরমোন, ঠিক আছে, টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনটা মূলত দ্রুত ভাঙে। আর দুই নাম্বার আরেকটা হচ্ছে এই যে অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেন, এই হরমোন দুটা মূলত দ্রুত, অ্যানজিওটেনসিনোজেন বলছি, এটা হচ্ছে অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন হরমোন, অ্যালডোস্টেরন হরমোন, অ্যালডোস্টেরন হরমোন। এই দুটা হরমোন মূলত দ্রুত ভাঙে। তো এই দুটা হরমোন যদি তুমি মনে রাখতে পারো যে একটা হচ্ছে টেস্টোস্টেরন আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন, তাহলে ধীর গতির ক্ষেত্রে কি? ধীর গতিতে হরমোন কোনগুলো ভাঙে সেটা হচ্ছে আমরা মনে রাখবো বাকিগুলো, যদিও সবগুলো না, তারপর আমরা মনে রাখার খাতিরে এটা মনে রাখতে পারি।
যে টেস্টোস্টেরন হরমোন আর অ্যালডোস্টেরন এরা যকৃতে দ্রুত ভাঙে, তাহলে এর বাদে যা থাকবে সেগুলো মনে রাখবো যে বাকিগুলো ধীরগতিতে ভাঙে। আর টক্সিন বা বিষ এগুলো যদি আমাদের শরীরে ঢুকে থাকে, রক্তের মধ্যে মিশে থাকে, সেটাও বের করে দেয়। এবং সেই সাথে তাপ উৎপাদন, বিভিন্ন ধরনের বিক্রিয়া যেহেতু হয়, সেই ক্ষেত্রে যকৃৎ এখান থেকে আমাদের বডি টেম্পারেচার মেনটেন করার জন্য, সবসময় একটা টেম্পারেচার মেনটেন করার জন্য তাপ উৎপাদন করে। আর ব্যাকটেরিয়া মুক্ত রাখা, এটার মধ্যে একটা কোষই মনে রাখতে হবে, যদি রক্তের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে তাহলে এটা কে করে, এটা হচ্ছে এই যে যকৃতের যে কাফ্ফার কোষ আছে, কাফ্ফার কোষ, মূলত এই কাফ্ফার কোষ রক্তের মধ্যে যে ব্যাকটেরিয়া প্রবেশ করে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার কাজে সাহায্য করে। এই তথ্যগুলো তুমি যদি খালি এতটুকু করে মনে রাখতে পারো, আমি এতটুকু বললাম, যকৃতের সঞ্চয় বিপাকীয় ভূমিকা থেকে যা কোশ্চেন আসুক এমসিকিউ হিসেবে, সেটা ভার্সিটি মেডিকেল, তোমার এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, চ্যালেঞ্জ। ঠিক আছে, ওকে, এই হলো আমাদের বলা যেতে পারে যকৃতের সঞ্চয় বিপাকীয় ভূমিকা, যত শর্টে তোমাদেরকে বোঝানো যেতে পারে। এবার আসো কিছু মেডিকেল কোশ্চেন দেখি। মেডিকেল কোশ্চেনের মধ্যে দেখি আমাদের নেক্সট প্রথম কোশ্চেনটা কি। যেমন দেখো লেখা আছে গ্লাইকোজেন জমা থাকে, যেটা ঢাকা মানে ডেন্টাল ভর্তি পরীক্ষা 22-23 খুব রিসেন্টলি এসেছে, যে গ্লাইকোজেন কোথায় জমা থাকে। আমরা একটু আগে দেখলাম যে যেহেতু যকৃতের টপিক পড়াচ্ছি, তার মানে যকৃতেই গ্লাইকোজেন সঞ্চয় থাকবে স্পেশালি, এটার অ্যান্সার হচ্ছে বি। তারপরে চলো আমরা দেখি পরের প্রশ্ন, যেটা ডেন্টাল ভর্তি পরীক্ষায় 19-20 এবং এমবিবিএস ভর্তি পরীক্ষায় 15-16 আসছে। সেটা হচ্ছে কোন ভিটামিন পানিতে দ্রবণীয়। যেহেতু পানির কথা বলছে, তার মানে ভিটামিন বি এবং সি, তাই না? বি এবং সি হচ্ছে পানিতে দ্রবণীয়। এখানে আছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, এ, কে। তাহলে এ, ডি, ই এবং কে, এই চারটা হচ্ছে চর্বিতে। তাহলে ভিটামিন বি কমপ্লেক্স বা যেটাকে বি বলি, সেটাই হচ্ছে পানিতে দ্রবণীয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো এই জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট, 3বার ডেন্টালে 2বার, এমবিবিএস 1বার এসেছিল এই জায়গার এই কোশ্চেনগুলো। এবার আসো চলো ডিউর কোশ্চেনটা দেখি, ঢাকা ভার্সিটিতে কোশ্চেনগুলো কেমন আসে এই জায়গা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যদি বলি, দেখো এখানে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 গ্লুকোনিওজেনেসিস কি। তো তোমরা দেখো এখানে জেনেসিস মানে হচ্ছে মনে রাখবা তৈরি করা, তোমাদেরকে তো আগেই বলেছি। আর নিও মানে মনে রাখবা নন কার্বোহাইড্রেট, ঠিক আছে, বা শর্করা, যেটা মনে রাখতে পারো নন কার্বোহাইড্রেট। আর গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, মানে কার্বোহাইড্রেট। ঠিক আছে, তার মানে নন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট তৈরি, নন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট তৈরির প্রক্রিয়াকেই বলা হয় তৈরি, মানে হচ্ছে জেনেসিস। তাহলে নন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট তৈরির প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তাহলে দেখো এখানে প্রথমে যেটা নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ সংশ্লেষণ মানে তৈরি, অবশ্যই। তার মানে আমাদের প্রথম অ্যান্সারটা এটাই হবে। দেখো নন কার্বোহাইড্রেট থেকে গ্লাইকোজেন সংশ্লেষ, গ্লাইকোজেনও কিন্তু একটা শর্করা, কিন্তু আমরা স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি গ্লুকোজ তৈরি। তারপরে কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লাইকোজেন, কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ, এটা দুইটা তো হবেই না। তো তোমাদের মনের মধ্যে এই দুটো কোশ্চেন জাগতে পারে যে ভাই গ্লুকোজ তৈরি তো শর্করা, আবার গ্লাইকোজেনও শর্করা, কিন্তু স্পেসিফিক ভাবে বলছে কি চর্বি জাতীয় খাবারগুলো থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকেই গ্লুকোনিওজেনেসিস বলে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই জায়গা থেকে একবারই প্রশ্ন আসছে। বোর্ড কোশ্চেনটা দেখি, বোর্ড কোশ্চেনে আমাদের কি কি প্রশ্ন আসছে। যেমন বোর্ড কোশ্চেন থেকে দেখো কুমিল্লা বোর্ড 2022-এর প্রশ্ন, যকৃতে গ্লাইকোজেন সঞ্চয়কে কি বলা হয়, অর্থাৎ গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে আমরা জানতাম গ্লাইকোজেনেসিস, তার মানে যকৃতে গ্লাইকোজেন সঞ্চয়ের প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস, এটা মাথায় রাখতে হবে। তারপরে আসো আমাদের আরেকটা বোর্ডের প্রশ্ন আছে, যেটা হচ্ছে যশোর বোর্ড 2021 সালে, যকৃতের সঞ্চয়ের মানে শর্করা সঞ্চিত রূপ কোনটি, সেটা কি বিলিরুবিন রূপে সঞ্চয় করে, না গ্লাইকোজেন রূপে, না গ্লুকাগন, না কোলেস্টেরল। বিলিরুবিন হচ্ছে একটা রঞ্জক পদার্থ, তাই না, এটা একটা রঞ্জক পদার্থ, যেটা আমরা একটু আগে পড়লাম। আর গ্লুকাগন একটা হরমোন, ঠিক আছে। আর কোলেস্টেরল এক ধরনের লিপিড, তার মানে লিপিড তো ট্রাইগ্লিসারাইড বা ফ্যাটি অ্যাসিড রূপে করে, কোলেস্টেরল না। তাহলে যকৃতের সঞ্চয় রূপে কোনটা হবে, এটা হচ্ছে গ্লাইকোজেন। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা কি, যে আমরা যে টপিকগুলো এতক্ষণ ধরে পড়লাম, যকৃতের সঞ্চয় বিপাকীয় ভূমিকা, এখান থেকে আমরা একটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে 1 শর্করা বিপাক, তারপরে 2 গ্লাইকোজেন সঞ্চয়, এই দুইটা। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে ভিটামিন, এইগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসছে। আর 4 নাম্বারে বাকিগুলো থেকে যে আসবে না তা কিন্তু নিশ্চয়তা না, বাকিগুলো থেকেও আসার মতো।
তবে এই যে এই জিনিসগুলো তোমার বেশি ফোকাস করছে টিচাররা, যে এখান থেকে বেশি প্রশ্ন দেওয়া হবে। তো যাই হোক, এইভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি যদি একটা টপিক পড়ো, তাহলে দেখবা যে তোমার আর ওই জিনিসটা চিন্তা করতে হবে না যে আমি কি পড়বো, বায়োলজির কোন অংশ পড়বো। তোমরা সবাই একটা কমপ্লেন করো যে ভাই বায়োলজির সব লাইনই তো মনে হয় পড়তে হবে। আসলে কি সব লাইনই পড়তে হবে নাকি নির্দিষ্ট কিছু জিনিস বুঝে পড়তে হবে? এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এটাই দেখাচ্ছি। আশা করি পরবর্তী ক্লাসে আরো সুন্দর অনেক কিছু দেখাবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।